প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। আমরা আজকে যে কথা কেউ বলেন দ্বিতীয় পর্বে আবারও কথা বলবো এমভি আবদুল্লাহর যে অপহরণের যে কাহিনী এবং কিভাবে অপহৃত জাহাজটি দেশে ফিরে এসেছে, অপহরণকারীরা কিভাবে আমাদের এই জীর্ণ দশা থেকে তারা আমাদের এই নাবিকদেরকে মুক্তি দিয়েছে, ক্যাপ্টেন সাহেবের বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবো। কিন্তু আমরা প্রথম পর্বে কিন্তু অনেক কিছু আলোচনা করেছি এবং সেখানে আমরা জেনেছি কিভাবে জাহাজটি অপহৃত হয়েছিল এবং পরবর্তীতে একেবারে শেষ পয়েন্টে কোথায় থেকে গিয়ে সেই অপহরণের ঘটনার পরিসমাপ্তি ঘটেছে। আমরা আবার অতিথি হিসেবে পেয়েছি আজকের আমাদের যে কথা কেউ বলেনের দ্বিতীয় পর্বে এই এমবি যে জাহাজটি ছিল সেই জাহাজের সম্মানিত ক্যাপ্টেন মিস্টার রশিদ এবং তার স্ত্রী মিস অ্যানি রয়েছেন আমাদের সাথে। মিস্টার রশিদ, আমরা কথা বলছিলাম যে জাহাজটি অপহরণের পর কিভাবে সেই চাঁদাটা বা জলদস্যুরা সেটা দেওয়া হয়েছিল। আপনি বলছিলেন যে সেই কমিউনিকেশনটা হয়তো আপনাদের পক্ষ হয়নি, অন্য কোনো কর্তৃপক্ষের পক্ষ হয়েছে, কিন্তু এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আসলে তাদেরকে কি পরিমাণের অর্থ দেওয়া লেগেছিল বা কিভাবে দিয়েছে বা প্রক্রিয়াটা কি, এটা কিন্তু অনেক মানুষই জানে না যে বাংলাদেশ থেকে তো এখানে ব্যাংকে টাকা পাঠানো সম্ভব নয়। নিশ্চয়ই তারা কোনো না কোনো সুবিধার বিনিময়ে আপনাদেরকে অপহরণ থেকে মুক্তি দিয়েছে। সেই সুবিধাটা বলি আর চাঁদাটা বলি সেটা কীভাবে দেওয়া হয়েছে, পরিমাণটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি যে জিনিসটা আপনি বলতে চাচ্ছেন মুক্তিপণ বা কোনো কিছুর বিনিময়ের জন্য বা যে জলদস্যুরা আমাদেরকে জাহাজটাকে ক্যাপচার করেছে, সামথিং ইজ দেয়ার, হোয়াট এভার ইট ইজ, এটা টাকা হোক, ডলার হোক বা স্বর্ণ হোক, গোল্ড হোক। হ্যাঁ, তো আমাদের সাথে যেটা জলদস্যুর যে ইংলিশ ট্রান্সলেটর ছিল সে কিন্তু মুক্তিপণের বা আমাদের কোম্পানির সাথে যে সমঝোতা হচ্ছে বা কথা হচ্ছে এই ধরনের কোনো জিনিস আমাকে ইঙ্গিত বা আমাকে ইনফরমেশনগুলো আমার সাথে শেয়ার করতো না। জলদস্যুরা কী চাচ্ছে এবং আমরা কী চাচ্ছি, দুজনের মাধ্যমে দুইটার গ্রুপের সাথে যে সংযোগ, যে মানে কথাবার্তার যে রিলেশনশিপ, এইটা নিয়ে কাজ করতো আমাদের সাথে। কিন্তু ওখানে কি এরকম হতো যে আপনাদেরকে দিয়ে মেসেজ দেওয়া হতো, যেমন মনে করেন আমরা যখন দেখি লিবিয়া ইরাকে বাংলাদেশিদেরকে আটকে রাখা হয়, আটকে রেখে মুক্তিপণ আদায় করা হয়, তাদেরকে ইউরোপ আমেরিকা পাঠাবো বলে, আপনাদেরকে দিয়ে বাংলাদেশের পক্ষে কোনো রকমভাবে যাতে তারা অতি দ্রুত তাদের যে দাবি দেওয়া পূরণ করে, সেজন্য আপনাদের পক্ষ থেকে কোনো ফোন করানো হতো কিনা? এই ধরনের কোনো টেলিফোন বা আমার কোম্পানিকে চাপ দেওয়া, ফ্যামিলিকে চাপ দেওয়া, এই ধরনের কোনো কিছু আমাকে করতে বলে নাই। ট্রান্সলেটর যে ছিল বা কমান্ডার যারা ছিল, আমাকে ওই ধরনের পরিস্থিতির শিকার হতে হয়নি। এবং যেভাবে সমঝোতা হয়েছে, সামথিং ইজ দেয়ার হয়েছে, আমাদের কোম্পানির সাথে হোক, সরকারের সাথে হোক, জলদস্যুদের কেউ বা চিফ কমান্ডিং যারা ছিল মনে কর সরে, তাদের সাথেও হয়তো বা আমাদের কোম্পানি প্লাস মাঝখানে যে থার্ড পার্টি থাকে তাদের সাথে কোনো একটা যোগাযোগের একটা ব্রিজ ছিল। বাট আমাদের মাধ্যমে জাহাজের কোনো অফিসার ক্রু পরিমাণ সম্পর্কে কোনো আইডিয়া আছে? না, আমাদের সাথে পরিমাণও জানি না, আমরা কবে মুক্তি পাচ্ছি এবং কী ধরনের কথাবার্তা হচ্ছে আমার কোম্পানির সাথে, আই ডোন্ট নো। এই ব্যাপারগুলো আমার কোম্পানি আমাকে বলে নেই। যে আমি যে সিইও সাহেব মেহরুল করিম সাহেবের সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপে সার্বক্ষণিক যোগাযোগ হইতো, বাট উনি আমাকে টাকার পরিমাণ সমঝোতা হয়ে যাবে। জলদস্যুদের যে ট্রান্সলেটর ছিল সেও কোনো দিন আমাকে বলে নেই আজকে তোমরা মুক্ত হবা অথবা এত টাকার বিনিময়ে মুক্ত হবা, হ্যাঁ, বা যোগাযোগ হচ্ছে, আমাদের এগুলো কিছু বলে নেই। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি যে এই টাকার বিনিময়টা নাকি হেলিকপ্টারে করে, পলিথিন ব্যাগে করে তাদেরকে সেই পানিতে বা তাদের কাছে দিয়ে আসা হয়। না না না, হেলিকপ্টারের কোনো টাকা পয়সা আমরা দেখিনি, হেলিকপ্টার থেকে টাকা দেওয়া হয়েছে আমাদেরকে। একদিন আমাদেরকে বাইরে আমাকে বললো আর কি যে তোমার সকল অফিসার ক্রুদেরকে ব্রিজের বাইরে আসতে বল, ডান পাশের ওই প্ল্যাটফর্মে করে। হেলিকপ্টার আসতো, হেলিকপ্টার দিকে ফায়ার করছিল, ওই যে নেভির হেলিকপ্টার আসতো। ফায়ার করছে কাকে? এই শিপে? আপনাদের শিপের বাইরে পানিতে ওদেরকে ভয় লাগানোর জন্য। এটা প্রথম দিনের পরের দিন। আচ্ছা, আমরা যেদিন ক্যাপচার হয়েছিলাম 13ই মার্চ ইফতারের আগে করে একটা নেভাল শিপ ছিল, প্লাস ওখান থেকে একটা হেলিকপ্টার ছিল। ওরা বারবার বলছে যে তোমরা জলদস্যুরা নেমে যাও, নাহলে আমরা এখনই অ্যাকশন নেব। তো অ্যাকশনের মধ্যে তারা ছিল বাইরে কিছু ফায়ার করতো পানিতে, গা ঘেঁষে আমাদের, ওদেরকে না এবং শিপে না, শিপের বাইরে পানিতে আপনার ফায়ার করতো, ভয় লাগাইতো। বাইরে বলতে কি শিপ থেকে নামতে না? শিপের বাইরে, শিপের বাইরে মানে ব্রিজের বাইরে, ককপিটের বাইরে, ককপিটের বাইরে। হ্যাঁ, আপনি বোধহয় কোথাও দেখবেন সোশ্যাল মিডিয়াতে, আমি পরিচয় করা দিচ্ছি, আমার পাঞ্জাবি পড়া ছিল, আমি সবাইকে আমার ক্রুদেরকে পরিচয় করা দিচ্ছি, র্যাঙ্কগুলো দিয়ে নাম বলে, ঠিক আছে। ওটা একদিন আমাকে ও বললো, করলাম, কেন বলেন, নেভি বলছে, ঠিক আছে, ও ভিডিও করতেছে। তা আমরা জানি যে এটা ভিডিও করে নেভিকে দিবে,
মানে আমরা জানি ওদের সাথে নেভিদের সাথে যোগাযোগ ছিল সম্ভবত। তারপর আরেকদিন যেদিন আমরা রাত্রি মুক্ত হব সেদিন আপনার 11টার পরে সম্ভবত ওখানকার লোকাল টাইমে আপনাদের বারোটা একটা দুইটার পরে রাত 2টা, না না দিনের 2টা, বিকেল 2টা। আচ্ছা, হ্যাঁ। 13ই এপ্রিল আমাকে বললো তোমার সমস্ত ক্রুকে এই ব্রিজের সামনে 5 নাম্বার কার্গো হোল্ড, আমাদের 5টা কার্গো হোল্ড, 5টা হোল্ড আমরা কার্গোগুলো লোড করি, তো যেটা ব্রিজের সাথে লাগানো ওটা হচ্ছে 5 নাম্বার, ওই হোল্ডের উপরে দাঁড়াতে বলতে সবাইকে। তো আমরা সবাই দাঁড়ালাম, হেলিকপ্টার না একটা ছোট্ট বিমান আসলো, তো আমরা মনে করছি নেভির, ওরা আমাকে বলছে যে ট্রান্সলেটর ছিল মিস্টার আহমেদ, নেভি তোমাদেরকে অ্যালাইভ আছে কিনা দেখতে চাচ্ছে। তো আমরা সবাই দাঁড়ালাম এবং বললো ওই যে তার মানে নেভির সাথে নেগোশিয়েট হচ্ছে, সে কারণে তারা, আমার মনে হচ্ছে আমরা জানি যে নেভি বলছে, সেই জন্য আমরা গেলাম। আমাকে বলছে ওইভাবে নেভি তোমাদের দেখতে চাই, আবার বললো সেই একই প্রশ্ন, মানে পাইরেসি যারা একই করছে কথা। তারা। জলদস্যুরা, জলদস্যুরা। জলদস্যুরা আমাকে বললো, জলদস্যুর যে চিফ সে বললো তোমার ক্রু সব 23 জন লাইন ধরে দাঁড়াবা, আর ওই যে বিমানটা দেখলে তোমরা হাত নাড়াবা, ওটাই ছিল ওদের থেকে ইনস্ট্রাকশন। এবং ওদের একজন যে আহমেদ ছিল ও ভিডিও করতে, সেই নিজেই ভিডিও করতে। আমরা দাঁড়ালাম, ওই যে ওটা চক্কর মারতেছে, যতবার আমাদের দিকে আসে আমরা হাত নাড়ি, এই 2-3 বার করার পরে আমাদেরকে বললো তোমরা আবার রিটার্ন টু ব্রিজ। আমরা মনে হচ্ছে আমাদের নেভি যে ডাকছে, মানে নেভি জানতে চাচ্ছে আমরা অ্যালাইভ কিনা, জীবিত আছেন কি। হ্যাঁ জীবিত আছি। বা তখন যে negotiation আমরা জানি না নেগোসিয়েশন হচ্ছে, অথবা সেদিন রাত্রে আমরা মুক্ত হব। ওই দিনই রাত 12টা 8 মিনিটে 14ই এপ্রিল আপনাদের পয়লা বৈশাখে আমরা মুক্ত হই। আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছে আপনারা মুক্ত না, সেই মেসেজটা দেয় নাই? না, আমাদেরকে ওই যে ট্রান্সলেটর বললো তোমরা ব্রিজে থাকবা, ব্রিজ থেকে বেরোবে না। তো আমরা সবাই ব্রিজের দুই পাশে 2 জন 4 জন অস্ত্র নিয়ে, আবার ব্রিজের ইনসাইড একটা ডোর আছে ভিতর দিয়ে অ্যাকোমোডেশন দেওয়ার, ওখানে একজন বসায় রাখছে গার্ড, এই 5 জন আমাদেরকে পাহারা দিচ্ছে। আমরা ভিতরে, আমরা জানি না বাইরে কী হচ্ছে, কিন্তু পর্যায়ক্রমে দেখি যে ওদের 5টা বোট কিন্তু উপরে ছিল, হ্যাঁ না প্রথমে 7টা ছিল, 7টা বোট, ওগুলো সব আস্তে আস্তে নামায় ফেলছে, পিছনে নিয়ে গেছে। এগুলো কিন্তু পরে এই বিকেলের দিকে বোটগুলো সব নামায় ফেলতেছে। ওদের মোট টোটাল ছিল 9টা বোট, 2টা বোট পিছনে বাঁধা ছিল, 7টা বোট ছিল জাহাজের উপরে। তো আমাদেরগুলো ক্রেন তুলো, তোমার পাঠাও, ক্রু পাঠাও, এই বোটগুলো নামাই দাও। মাগরিবের ওই সময় দেখি বোট ছিল 4টা, 9টা থেকে 5টা নেই, 4টা আছে। 4টা থেকে পরে দেখি আরও 3টা চলে গেছে, একটা রয়ে গেছে। আর ওরা সমানে যাচ্ছে অস্ত্র নিয়ে, আর মানুষ আস্তে আস্তে নামতেছে। যখন আমরা কিনারে আসলাম, টোটাল জলদস্যুর সংখ্যা ছিল 65, ওখান থেকে 5 জন আছে। ওরা বললো ওরা 60 চলে গেছে 8টা বোটে, এখন একটা বোট আছে, এগুলোতে আমরা যাব 5 জন, তুমি আসতে হবে পিছনে। ওখানে ল্যাডার ছিল, বুঝছেন, ওখানে একটা ল্যাডার আছে, ওই ল্যাডারে করে ওঠে। তারপর আমারে নিয়ে গেলো, কেউ নারগুলো সব ছিল, 22 জন ছিল ব্রিজে, ওরা কেউ বেরোতে পারো না, ওরা বেরোলে আমার মারবে, আর আমি যদি ওদের এখান থেকে সরে যাই আমার মারবে। আমরা যতক্ষণ ইশারা না দিব ততক্ষণ থাকবা। আমি ওখানে দাঁড়াইছিলাম, ওরা বোট নিয়ে চলে গেলো, ল্যাডার দিয়ে নামলো তারা? হ্যাঁ, ল্যাডার দিয়ে নামলো, বোট চালাইয়ে চলে গেলো, কিনার দিকে গেলো, ওখান থেকে চিৎকার দিচ্ছে ক্যাপ্টেন গো, ওখানে আমি শুনতেছি। আচ্ছা, মানে তার ক্যাপ্টেন গো গো তারা বলা শুরু করলো? হ্যাঁ, ওরা না বললেই যাইতে আমাকে নিষেধ। মানে তখন আপনি বুঝে ফেললেন যে হ্যাঁ, আমি বুঝতেছি যে মানে আমরা মুক্ত। আবার আমি দৌড়াই ব্রিজে গেলাম, সবাইকে বললাম ঘটনা তো ঘটে গেছে। ওরা এই 5 জন লাস্ট আমাকে বলছে, ওরাই বলছে 5 জন আছে, 60 জন চলে গেছে, আমরা 65 ছিলাম, আজকে এই 5 জন এই মাত্র নেবে। তখন ছিল রাত 12টা 8, 14ই এপ্রিল আপনাদের বৈশাখ। হ্যাঁ, আমি ব্রিজে যাইয়া এটা ঘোষণা দেওয়ার পরে সবাই কান্না জড়িত, আমাকে সবাই জড়াজড়ি। তার আমি ওই সময় আমাদের সিইও সাহেব ক্যাপ্টেন মিস্টার মেহরুল করিম সাহেবকে আমি কল দিই, স্যার আজকে এই লাস্টে 5 জন ছিল, আমরা মুক্ত বোধহয় ইনশাল্লাহ আমরা। তো উনি বললো পুরো তোমরা ফুল স্পিডে চালাও এবং নেভিকে জানাই দাও, নেভির 2টা ফ্লিট ছিল, ওদেরকে জানাই দাও, ওরা যেভাবে অ্যাডভাইস করে তুমি ওইভাবে ওদের অ্যাডভাইস ফলো করে আসো, এবং পুরো জাহাজ সার্চ করো কোথাও কোনো পাইরেট আছে কিনা, অস্ত্র রেখে গেছে কিনা। কিন্তু ওই একটা জায়গায় কিন্তু মানুষের মধ্যে এখনও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, সেটি হচ্ছে আসলে চাঁদা বা তাদেরকে কি সুযোগ দেওয়া হয়েছিল, সেই জায়গাটা কি আপনি দেশে এসেও বা কোথাও এসে কি এটি জানবার চেষ্টা করেন নাই, যে বা কত হতে পারে, কিভাবে দিয়েছে? যেটা আমি বলছিলাম, মানুষের মধ্যে একটা ধারণা আছে, মানুষ মনে করে যে হেলিকপ্টারে করে, প্লাস্টিকের ব্যাগে করে টাকা দেওয়া হয়, এটি আমাদের গল্পের ছলে গল্প, সিনেমার মতো মনে হয় আর কি। তার মানে তারা টাকা কীভাবে নিবে, তারা ডলার কীভাবে নিবে? সত্যি কথা, আমরা তো দেখি না কাউকে মানে ডলারের ব্যাগ তুলে গুনতেছে ডাকাতরা,
হ্যাঁ ডলারগুলো কাউন্ট করতেছে, ইভেন আমি কাউন্ট করে বা ডাকাতকে বুঝিয়ে দিচ্ছি, এবং ডাকাতদের সর্দার যারা ডাকাতরা গুনতেছে। সত্যি কথা আমি দেখি নাই, আমরা কেউ দেখি নাই যে ডলারের ব্যাগ আসছে, জাহাজ অনবোর্ড হইলো, প্লাস ওগুলো গুনতেছে। কারোর কাছে কোনো এভিডেন্স নাই, পিকচার নেই, কিচ্ছু নেই, আমরা দেখিও নেই, সচক্ষে দেখি নেই, যেটা সত্যি। প্লাস সামথিং ইজ দেয়ার, হয়তো বা ওদের অ্যাকাউন্টে দিছে, নাহলে ওদের শোরে পাঠিয়েছে, হোয়াট এভার ইট ইজ, কিছু না কিছু আছে। পরিমাণটা সম্পর্কে কোনো ধারণা আছে? আমরা জানি না। আমরা তো জিনিসটা দেখিও নাই, পরিমাণ জানবো না, প্লাস আমি জানিও না যে ওই দিন মুক্ত হবো। আমার সাথে যোগাযোগ ছিল একমাত্র মিস্টার মেহের করিম সাহেবের সাথে। উনি আমাকে বলে না যে আজকে তোমরা মুক্ত হবো, এক। উনি আমাকে বলে না যে সমঝোতা হয়ে গেছে, উনি আমাকে বলে না যে এত লক্ষ ডলারের বিনিময়ে তোমরা মুক্তি পেতে যাচ্ছ। এই জিনিসগুলো আমার করলো, আমাকে শুনেনি। আচ্ছা আচ্ছা। তো যে ডলারটাই দেওয়া লেগেছে বা যে খরচটা দেওয়া, এটা কি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া যায় নাকি না কি চেয়ারম্যান নিজেরাই দিতে হয়? শুনে থাকবেন আমাদের যে সিইও সাহেব ওটা সুন্দর করে এক্সপ্লেন করেছে ব্যাপারটা কীভাবে হয়েছে, ব্যাপারটা লিগ্যালি হয়েছে। তবে এইটা নিশ্চিত যে কোনো না কোনোভাবে কোনো চাঁদা বা কোনো একটা বিনিময়ের মাধ্যমে আমরা 23 জন জাহাজ প্লাস কার্গো মুক্তি পেয়েছে। মানে চাঁদা আদায় করা ছাড়া নিশ্চয়ই না না না, এটা তো অস্বীকার করে না, আমাদের কোম্পানি বলছে সামথিং ইজ দেয়ার হয়েছে, বাট কি পরিমাণ কিভাবে হলো ওটা আমি জানি না, উনি জানলে আমি জানি না। অন্য একটা প্রসঙ্গে যাই, আমরা আবার একটু আলোচনায় ফিরবো সেই জাহাজের ঘটনা নিয়ে। ভাবি আমাদের প্রথম পর্বে বলছিল যে ইউ আর ভেরি কনভিন্সিং এবং আপনি অনেক সক্ষম, আপনার মধ্যে এক ধরনের শক্তি রয়েছে, মানুষকে আপনি কনভিন্স করতে পারেন, জলদস্যুদের কনভিন্স করেছেন। এই গল্পটিকে আপনার মনে পড়ে কিনা যে আপনি ভাবির সাথে, আমি অ্যানি ভাবির কথা বলছি, ভাবির সাথে কীভাবে আপনার এই পরিণয়, বিয়ে, এই ধরনের কোনো ঘটনা আছে কিনা? আপনাদের কি সেটেল ম্যারেজ বা আপনারা অর্ধেক সেটেল না কীরকম ছিল আপনাদের সেই বৈবাহিক? আপনাদের ভাবেই আমার আত্মীয় মানে আমার আব্বা আম্মার মামাতো বোনের মেয়ে, মানে আমার শাশুড়ি হচ্ছে আমার খালাও আবার ফুফু। আব্বার দিক দিয়ে যাই তাহলে ফুফু, আম্মার দিক দিয়ে খালা। কিন্তু এই ছোটবেলা থেকে আর দেখা হয়নি। হ্যাঁ, আমরা তো ডিটাচ। তো একদিন ওর বড় বোনের বিয়ের জন্য আমাদের বাসায় দাওয়াত করতে আসে, তখন আমার আম্মা দেখছিল। আচ্ছা, মানে ভাবি সহ আসছে? হ্যাঁ, ভাবি আসছে দাওয়াত দিতে। আচ্ছা, তো ওটাই ভাবির জন্য কপাল পড়ছে। তখন কি আপনি বাসায় ছিলেন? না, আমি বাসায়, আমি শিপে ছিলাম। ও, তখন আপনি শিপে অলরেডি কাজ করছেন? হ্যাঁ, আমি শিপে ছিলাম, আমি তখন সেকেন্ড অফিসার। আচ্ছা। তারপরে এসে ড্রয়িং রুমে আমার ছবি দেখছিল, ওগুলো নিয়ে আমি হাসাহাসি করছিলাম, ওর ছবি নিয়ে। আচ্ছা, কেন হাসাহাসি করছিলেন? কারণ একটা ইন্ডিয়ান নায়িকা নীলমের সাথে ছবি আর একটা অজয় দেবগনের সাথে, তো আমি নায়িকার ছবিগুলোকে বাঁধায় রাখতে হয়, এগুলোর সাথে উঠে দিচ্ছে, এটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম। ওই কথাটা বলে আমি বেরোয় গেছি ওদের বাসা থেকে। আম্মা আর ওর আম্মা কথা বলতেছিল, আমার খালারা সহ। তখন আমার এক কাজিন ছিল, আমার ভাই, সে আমার বলে কি, ওই যেটা নিয়ে হাসাহাসি করতেছে ওটার সাথে তোর বিয়ের কথা চলতেছে। যদি সোমালিয়ার মেয়েদেরকে বিয়ে করার বিনিময়ে মুক্তি দেওয়ার কথা বলতো, তাহলে কি করতেন আপনি? বলা হতো যে মিস্টার ক্যাপ্টেন, আপনি সোমালিয়ার মেয়েটাকে বিয়ে করবেন, তাহলে আপনাদের এই জাহাজটাকে মুক্ত করে দেওয়া হবে, তখন কি ভাবির কথা মনে পড়তো না কিনা সোমালিয়ার মেয়েটাকে বিয়ে করে ফেলতে? তখন তো আমি 22 জনের জীবন রক্ষার্থে সোমালিয়ার মেয়েকে বিয়ে করতাম। এখানে আসিয়া যাওয়া হবে করার ইচ্ছে ছিল, যদি আমাদের মুক্ত করে দিত তাহলে সোমালিয়া একটা বিয়ে করতাম, আসার পরে ওই সোমালিয়াটারে ডিভোর্স দিতাম। আচ্ছা, তার মানে আপনি মুক্তির জন্য ভাবির কথা ভুলে গিয়ে হলো সোমালিয়ান মেয়েকে বিয়ে করতেন? হ্যাঁ, ভাবি ওটাতে সায় দিত। যে একটা প্রশ্ন আসলাম, আমরা ভাবলাম, একটা কাল্পনিক ভাবলাম যে বলা হলো যে জলদস্যুদের পক্ষ থেকে, মিস্টার ক্যাপ্টেন, তুমি যদি সোমালিয়ান একটা মেয়েকে বিয়ে করো এবং তোমার দেশে নিয়ে যাও, তাহলে এই জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে, সবাইকে মুক্ত করে দেওয়া হবে। তো সেই পরিস্থিতির খবর যদি আপনার কাছে আসতো, আপনার কাছে কেমন লাগতো? প্রথম হ্যাঁ, বিয়ে করে ফেলো, নিয়ে আসো, এরপর পিঠায় আমি বের করে দেবো। দ্যাট মিনস প্রথমে প্রাথমিকভাবে হয়তো বা বলতেন, কিন্তু পরবর্তীতে তার সাথে সংসার করতে আপনি দিতেন না। ভাবি আবার মানে সোশ্যাল এবং মানবিক, তো মানবিক কারণেই করতে দিত আমার মনে হচ্ছে। যেহেতু আমার সাথে জড়িত আমার 22 জন ক্রু, আমি 23 জন, তো 23টা প্রাণ যদি বাঁচে, আমার মনে দেওয়া উচিত। একটা বিয়ে করতে অসুবিধা কি? ফর দ্য টাইম বিং আই থিঙ্ক। কিন্তু আরেকটা বিষয়, মানে এই শিপে যারা কাজ করে, আমি একেবারেই খুব পারিবারিক একটা প্রশ্নে আসি। স্বামীরাও কিন্তু দেখা যায় যে শিপে কাজ করতে গিয়ে বিভিন্ন পোর্টে যায়, বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে, তাদেরও কিন্তু একটা পরিবর্তিত পরিস্থিতিতে তারা অ্যাডাপ্ট করে। তো এই যে শিপের ক্যাপ্টেনদের এই সংসারকে ধরে রাখা, টিকিয়ে রাখা, এটাকে আপনি কীভাবে দেখবেন? এটা হচ্ছে আসলে ডিপেন্ড করে ম্যান টু ম্যান। আমরা যারা ক্যাপ্টেন বা যারা নাবিকা আছি,
তারা তো সব পাঁচটা ক্যাপ্টেন বা পাঁচটা ক্রু এক না, ঠিক এক্স্যাক্টলি পাঁচটা ওয়াইফ এক না, এক এক ধরনের মেন্টালিটি। তো উপরওয়ালার লাখ লাখ শুকরিয়া আমাকে এনিভাবে দিয়েছেন যে সব ক্ষেত্রে উনি সাপোর্ট দিয়েছেন, খাপ খাওয়াই নেই, পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আমাদের চেয়ে ওয়াইফদের কন্ট্রিবিউশন বেশি। ভাবি কোনো কারণে কি কখনো মনে হয়েছে যে একটা সন্দেহের কোনো দানা কি আপনার মধ্যে বেঁধেছে যে 6 মাস ধরে দেশে নেই, বিভিন্ন নরনারীর সাথে সাক্ষাৎ হচ্ছে, আপনার মধ্যে কি এই ধরনের কোনো সন্দেহ তৈরি হয়েছিল কখনো? এই ব্যাপারটা অনেকেই বলতো কিন্তু আমাকে, তো আমি কেন জানি ওর উপর আমি কখনো সন্দেহ করতে পারিনি। ও সব হয়তো দুষ্টামি করবে, বাট এর চেয়ে বেশি কিছু করবে না। আমার সবসময় ওর উপর মানে বিশ্বাস ছিল, মানে লুকায় কিছু রাখে নাই এখনো পর্যন্ত। আমি ওর কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে সন্দেহ করতে পারি না, মানে নারী ঘটিত কোনো ব্যাপার নিয়ে আমার কেন জানি সন্দেহটা আসে না। ও আমার বিশ্বাস করে, আমিও ওই জায়গায় ওরে বিশ্বাস করি কেন জানি। ব্যাপারটা আমার ক্ষেত্রেও হতে পারে। সন্দেহ তো ভাবি কি হতে পারে, কথা বলছি, ভাবি একা দেশে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার মধ্যে কি কোনো ধরনের কোনো এই ধরনের কোনো ভাবনা আসে কি? না, নেভার এভার। আমার ওয়াইফের প্রতি আমার চেয়েও বেশি কনফিডেন্স। আমার নিজের চেয়েও আমার ওয়াইফের প্রতি কনফিডেন্স 100%, মোর দ্যান 100%। তার মানে এই যুগল একটা উদাহরণ হতে পারে, আমাদের সমাজের একটা উদাহরণ হতে পারে, নট ইন দ্য শিপ। আমাদের যে মেরিন প্রফেশন, মেরিন যে কমিউনিটি আছে, ওখানে একটা এক্সাম্পল হতে পারে। সত্যি কথা বলতে, এটা কোনো ওকে বা আপনাদেরকে বা যে দর্শক আছে তাদেরকে করার জন্য, এটা আমার অন্তরের কথা। এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা, এই যে যুগলবন্ধি, এই যে এক অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা এবং একটা হাতের উপর একটা হাত ধরে রাখা, এই যে ভালোবাসা, স্নিগ্ধতা, মুগ্ধতা, একটা মায়াবী ট্রান্সপারেন্সি, এটি আমার কাছে মনে হয় যে আপনাদের দিয়েও কিন্তু আমাদের সমাজকে আমরা একটা মেসেজ দিতে পারি। আপনি দূরে থাকলেও দূরে থেকে কাছে, ভাবি দূরে থাকলেও ভাবি দূরে থেকে কাছে, আজকে অবস্থা। আমরা আবার একটু ফিরে আসি যে ওই জাহাজে যখন আপনারা ছিলেন, তখন সেই জাহাজে থাকাকালীন অবস্থায় আপনার খাদ্য, তেল বা অন্য কোনো সংকট বা চ্যালেঞ্জে পড়েছিলেন কিনা? প্রথম তো আমরা ক্যাপচার হলাম, নোবডি নোস, আনসার্টেন কতদিন থাকতে হবে। তখন আমরা ইফতার করার সময় আমরা যে ম্যানেজমেন্ট লেভেলে যারা ছিলাম, আমি চিফ ইঞ্জিনিয়ার, চিফ অফিসার, সেকেন্ড ইঞ্জিনিয়ার এবং ক্রুদের লেভেলের ফিটার এবং বোসন, হ্যাঁ, চিফ কুক, তো সবাই মিলে একটা মিটিং করলাম আমরা ইফতারের সময়। ওরা বুঝতে পারে না আমরা বাংলায়। আমরা টার্গেট নিচ্ছি 90 দিন বা 3 মাস থাকবো, অথবা 6 মাস থাকতেও পারে। কারণ এখানে ট্রান্সলেটর বলছে উই ক্যান নট সাপ্লাই ওয়াটার হিয়ার, তাদের কোনো ফেসিলিটি নেই, পানি দিতেই পারবে না, তোমরা মারা গেলেও পানি এখানে সাপ্লাই হবে না। কেন পানি সাপ্লাই দেওয়ার ওদের ব্যবস্থা নেই, কোনো সিস্টেমে নেই। ঠিক আছে, তাহলে আমার পানি একটা বিরাট ফ্যাক্টর, পানি আমাকে সেভ করতে হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হচ্ছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া আমাদের পর্যাপ্ত পরিমাণ ছিল। প্রায় আমি যে খাওয়া নিয়েছিলাম, আমি 15 থেকে 16 লক্ষ টাকার খাওয়া জানুয়ারির 16 তারিখ সেল করার সময় চট্টগ্রাম বন্দর থেকে আমাদের কোম্পানি থেকে বলে আমি প্রায় প্রচুর খাওয়া নিয়ে গেছি, যেহেতু সামনের রোজা এবং ঈদ, ওগুলা আমি টার্গেট রেখে আমার প্রভিশনটা ওইভাবে নিয়েছি, বুঝছেন। তারপরে আমরা যেই পোর্টে যাই আমি পানি নিয়ে নেই। আমি আপনারা শুনলে আশ্চর্য যাবেন, যে পোর্ট থেকে আমরা মাপুতো, এই যে মোজাম্বিক, ওই পোর্টে কিন্তু শোর লাইন দিয়ে পানি দেওয়ার সম্ভাবনা ছিল না, কানেকশনের ফ্যাসিলিটি ছিল না। আমি ট্রলি দিয়ে প্রায় 100 টন পানি ওখানে, কস্টলি, অনেক কস্ট, পার টন প্রায় অনেক দাম আর কি। নর্মাল যে পানি বাংলাদেশে, তার চেয়ে অনেক কস্টলি পানি। ইভেন কি আমি আমার কোম্পানিকে বলিনি, নিজে বাকিতে শুধু স্লিপটা সাইন করে দিয়েছে, অফিসে পাঠিয়ে দিচ্ছে, ওরা বিল পেমেন্ট করছে, প্লাস প্রভিশন নিছি। আপনার ভেজিটেবল তো অনেক দিন থাকে না, চট্টগ্রাম থেকে যেগুলো নিয়ে গেছি থাকবে না, ওখান থেকে ভেজিটেবল নিছি, ফ্রুটস নিছি, জুস নিছি, আপনার মিল্ক নিছি, দুধ, রমজানের দুধ লাগবে, ওখান থেকে আরও খাওয়া দাওয়া নিছি, প্রায় $3,000 খাওয়া, পানি নিচ্ছে $1,600, 100 টন, পার টন $16 করে প্রায় পানি নিচ্ছে ওখান থেকে। এই সমস্ত আপনার সোমালিয়ান পাইরেট ধরার আগে ওই পোর্ট থেকে আমি লোড করে আগে থেকে সেগুলি স্টকে করা ছিল। আর তেলের কোনো সংকট ছিল কি? না, তেল প্রচুর তেল আমার তেল ছিল, ডিজেল অয়েল এবং আমাদের হেভি অয়েল, জাহাজ চালানোর জন্য, তারপরে জেনারেটর চালানোর জন্য, এবং শিপ যে কোনো জায়গায় যেতে পারবে ইনশাল্লাহ। এই যে মানে আমরা যে এরিয়াতে ছিলাম, যে কোনো পোর্টে যেতে পারবে, এবং ইভেন কি বাংলাদেশে, সিঙ্গাপুরে পর্যাপ্ত তেল ছিল আমাদের, সব কিছু। পানি কি করছে আমরা, এই তাও 8-10 দিন পরে আমরা যাচ্ছি, রেশনিং বলে, রেশনিংয়ে গেলাম। রেশনিংয়ে গেছে মানে এটা একটা মানসিক চাপ ওদের উপরে, তাদের এই
জলদস্যুদের উপর মানসিক চাপ সৃষ্টি করার জন্য যে আমাদের খাওয়া কমে যাচ্ছে, পানি কমে যাচ্ছে, এটা টেকনিক্যালি একটা ক্রিয়েট, সাইকোলজিক্যাল একটা চাপ জি দেওয়া সাইকোলজিক্যাল একটা চাপ দেওয়া যে আমরা না খেয়ে মারা যাবো। প্লাস এটা আপনারা মিডিয়াতে গেলে ওরা মিডিয়া দেখতেছে যে আমাদের পানি যাচ্ছে, আমাদের খাওয়া কমে যাচ্ছে। তো আমরা জানি মিডিয়ার সাথে আমাদের ক্রুদের অফিসারদের সাথে সখ্যতা ছিল এবং ট্রান্সপোর্ট যাচ্ছে যে পানি রেশনিং হচ্ছে। ঢাকাটা তো আপনাদের বলা নাই, অবশ্যই জাহাজ থেকে বলা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আমরা সংকট আছি, আমরা পানি নিয়ে সংকট আছি। এটা আমরা উইলিংলি আমরা ক্রিয়েট করেছি। আচ্ছা, যাতে আমরা কিন্তু খবর পেতাম যে পানি সংকটে পড়তে যাচ্ছে, জি, খাদ্য সংকটে জি, পড়তে জি, যাচ্ছে। জি, জি। এটা ক্রিয়েট করেছেন পাইরেসিদেরকে এক ধরনের, রাইট। এটা তো আর খুলে বলা যাচ্ছে না, জি। এটা একটা টেকনিক্যাল ইস্যু ছিল, একটা কনফিডেন্সিয়াল ব্যাপার ছিল। এটা আমি নিজেই সৃষ্টি করেছি যে আমরা এইভাবে, এবং ডাকাতদেরকেও বলছি যে পানি শেষ হচ্ছে, আমাকে রেশনিংয়ে যেতে হবে। অনেক কষ্ট করে রাজি করাছি রেশনিংয়ের জন্য। ওরা কিন্তু আমাদের সাথে ফাইট করার মতো না। ওরা কি আপনাদের খাবার দাবার খেত? হ্যাঁ, ওরা প্রথমে আমার খাবার দাওয়া খেত, আমাদের আচ্ছা। পরে ওদের খাওয়া দাওয়া আনছে, ওদের কুক আনছে, তারপর ওরা কুক করতো। ওদের খাওয়া দাওয়া কি, ওরা ওই যে দুম্বা আনতো, সিদ্ধ করতো, লবণ দিয়ে খেত, নো মশলা, আর রাইস থাকতো, এই রাইস আর দুম্বা, আর কিচ্ছু না, নাথিং, এটাই খেত। এইটাই। তারা কি দিন রাত ঘুমাতো না, মানে বাই রোটেশন ডিউটি করতো? বাই রোটেশনে ডিউটি করতো আর ঘুমাতো না। ওরা কতগুলো পাতা ছিল, ওই ক্যাত না কাত বলে, ওই কতগুলো পাতা খেত, আর চিনি নিয়ে আসছে বস্তা বস্তা। চিনিতে কফি বা চা পাতা দিয়ে এগুলো নাইরা বেশ করে চিনি, তো অর্ধেক চিনি, এগুলো খেত। ড্রাগস বলেন অথবা ওয়াইন বলেন, হোয়াট এভার ইট ইস, তারা ওটারে ওইভাবে খেত। এটা খাওয়ার পরে ওই পাতা খাওয়ায়, আর এটা খাবে চিনি শিরা। এটা ছিল তাদের মূল খাদ্য। এটা দিয়ে নাকি ঘুমাইতো না ওরা। আমরা একেবারে শেষের দিকে আসছি ভাই। যেদিন মুক্ত হয়ে আসলেন, সেদিন আপনি কোথায় ছিলেন? আমি ঢাকাতে ছিলাম। ঢাকাতে ছিলেন। তার মানে ওনারা তো ফার্স্টে নামলো কোথায়? চিটগাঁয়ে। হ্যাঁ, দ্যাট মিনস চিটগাঁয়ে নামলে আনুষ্ঠানিকতা শেষ করার পরে আপনি ফ্লাইটে ঢাকায় চলে আসলেন। কেমন লাগছিল আপনার অনুভূতি? ভালোই, অনেক ভালো। সেই অবস্থা আর ভবিষ্যতে যাতে না পড়েন সেটির জন্য আপনি কি দোয়া করতে চান? আল্লাহর কাছে অবশ্যই দোয়া, যাতে এরকম সিচুয়েশন যাতে আর না পড়ে। আর শুধু এটা কেন, আসলে সাগরে কিন্তু আরো অনেক রকম বিপদ হয়, যে সি খারাপ হলে কিন্তু ওদের অবস্থা আরো খারাপ হয়। হ্যাঁ, আগুন লাগতে পারে, সি খারাপ হতে পারে। তো সবসময় দোয়া করি যাতে এরকম পরিস্থিতিতে না থাকে। আমি সবসময় ওরা বলি সবসময় দোয়া করবা। তো কত বছর চাকরি হলো আপনার শিপে? আমি 89 থেকে ক্যাডেটশিপ স্টার্ট করেছি, আর প্রায় কত হবে 33 ইয়ার্স। কত বছর কাজ করতে চান? আমি এই যতদিন আপনি আমাকে ইয়াং দেখছেন, যতদিন শারীরিক সুস্থতা আছে ইনশাল্লাহ ততদিন। ও শিপ টিপে কখনো ওয়াইন নামলে কোথাও ওয়াইন? না, আর আমাদের বাংলাদেশি বর্তমান প্রাইভেট কোম্পানিগুলো, স্পেশালি আমাদের কোম্পানিতে আছে, প্লাস সমস্ত প্রাইভেট কোম্পানিতে ড্রাগস অ্যান্ড অ্যালকোহল পলিসি, নো ড্রাগস নো অ্যালকোহল। শুধু স্মোকিং হচ্ছে, বাট ড্রাগস অ্যান্ড অ্যালকোহল নিষিদ্ধ 100%। টোটাল নিষিদ্ধ। সুতরাং একটা ভালো দিক। যে কোনো শুভকামনা করবেন কিনা সরকারের কাছে, KSMR এর কাছে, জনগণের কাছে, মিডিয়ার কাছে? আমরা যারা মিডিয়ারা সার্বক্ষণিক আপনাদের মতো আমরা উৎকণ্ঠায় ছিলাম, আপনার তাদের প্রতি কোনো রকম কোনো মন্তব্য আছে কিনা? অবশ্যই সবাইকে ধন্যবাদ। আসলে অনেকেই মানে সবাই দোয়া করছে, আর সরকারকে, তারপর আমাদের KSMR গ্রুপের ওনারা অনেক হেল্প করছে। আসলে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায় এই ব্যাপারটা নিয়ে ওরা অনেক বেশি চেষ্টা করছে। আর মিডিয়া তো আছে, আপনারা তো সারাক্ষণই ছিলেন, সারাক্ষণই। তো সবার কাছে কৃতজ্ঞ আসলে। ছড়াপার বিষয়টা কীভাবে জানলেন? হ্যাঁ, ওটা জানছি কারণ ও তো আমার সবসময় ফোন করে বলতো, মানে রোজার আগে, ঈদের আগে হবে, এমনটা একটা ইয়ে করতো। যখন ঈদ হয়ে গেল তখন আমি কেন জানি একটু মানে হলাম। ওর তুমি তো বলছো ঈদের আগে হবে, এখন কি হলো? বলে একটু সময় লাগছে, চিন্তা করো না, হয়ে যাবে। যেদিন ছাড়া পাবে সেদিন, ও এর আগেও বলে নাই, আগের দিনও কিছু বলে নাই। সেদিন আমরা বলে কি হুট করে 11টার সময় বলে কি ওরা নেমে গেছে অনেকেই, একটা বোর্ড আছে ওটা যাবে। আমি সেটা কখন যাবে? বলে কি একটু ওয়েট করে দেখি কতক্ষণ যায়, আমি ফোন দেবো। এরপর থেকে আমি সারা রাত আর ঘুমাতে পারতেছি না। দেখি ওর কোনো খবর না, 2টা-3টা বেজে যাচ্ছে, খবর নাই। কী ব্যাপার, নামতেছে না কেন? 3টার পরেই মনে ফোনটা দিছে। আমি কিন্তু সারা রাত ঘুমাই নাই, বসেছিলাম। ফোন দিছে বলে কি সবাই চলে এসছে। আপনাদের এন্ড থেকে ফোন দেওয়া যায় না নাকি শুধু ওনারাই? আমরা দিতে পারতাম, বাট ওরা না করছে, কারণ ওদের সব মোবাইলগুলো তো লুকানো। রাইট, দিলে কোনো কারণ দিতাম না, বাট মেসেজ দিয়ে রাখতাম, ভয়েস মেসেজ বা আমি লিখে দিয়ে দিতাম। মানে আপনার কমিউনিকেশনটা ছিল, কিন্তু হয়তো টেলিফোন অহরহ করতেন না, যেহেতু বিপদে না পড়ে। তাহলে আপনি সংবাদটা রাত্রে পেয়ে গেলেন। তো ঈদের সময় কেমন লাগলো আপনার কাছে? এই যে ঈদের সময় এই তো আমি এখানে আমার মেয়ে চলে গেছে চিটাং, আমি চলে গেছি আমার বোনের বাসায়, ওখানেই ছিলাম সারাদিন। 2 বোন কোথাও বেরো নাই, সারাদিন বাসায় ছিলাম। ইভেন কি আমরা কোনো শপিংও করি নাই, কোনো শপিং করিনি। আচ্ছা, শুধু আমার এক কাজিন ছিল, সে আমাদের জন্য ড্রেস কিনে পাঠাই দিছিল।
আমার কাজিন মানে একদম আমার মেয়ের জন্য আমার জন্য সে ড্রেস কিনে পাঠাচ্ছে, মানে জেনে তুমি শপিংয়ে যাবা না, সেজন্য আমি এটা করলাম। মানে জীবন একটা দুর্বিষহ ঈদ পার করেছেন হ্যাঁ, সেটি, সেটাই। এবং ঈদের দিন ঈদের মতো মনে হয় না না। না, সেদিন মনেই হয় না। আপনারা যখন জাহাজে ছিলেন, যখন জলদস্যুদের ডাকাতদের দ্বারা আপনারা সেখানে আবিষ্কৃত ছিলেন, আপনাদের ঈদের দিন কেমন ছিল, কি করেছিলেন আপনারা? আমরা যেহেতু ক্যাপটিভিটিতে ছিলাম একটা বন্দিদশায়, আপনারা বুঝতে পারেন ঈদটা কেমন হবে। তো যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় একটা ফেস্টিভ্যাল, আমরা রিকোয়েস্ট করছিলাম জলদস্যুদের যে ট্রান্সলেটর ছিল কমান্ডারকে রিকোয়েস্ট করছিল যে বাইরে আমরা 5 নম্বর কার্গো হোল্ডের উপরে নামাজটা আদায় করতে চাচ্ছি। যেহেতু মুসলিম আমরা, ওরা মুসলিম, তো দিল, পারমিশন দিল, গ্র্যান্টেড, যে আমরা ওখানে ঈদের নামাজ পড়তে পারবো। তো বাইরে সব ওরা অস্ত্র ত্যাগ করা ছিল, আর আমরা গেলাম সবাই। আমাদের সাথে যে ট্রান্সলেটর যে মিস্টার আহমেদ ছিল, সেও আমাদের সাথে নামাজ আদায় করে। ইন দ্য মেইন টাইম ওখানে ওই যে আমাদের চিফ অফিসারের একটা ছিল, ক্যামেরা ছিল, ওই ব্লক করার মতন খুব হাই রেজলিউশন ছোট্ট ক্যামেরা। ওটা রিকোয়েস্ট করছিল আহমেদকে, ওই যে ট্রান্সলেটরকে, যে আমাদের ঈদ করার স্মৃতিটুকু থাক, কয়েকটা ছবি তুলে দিতে। তো আহমেদ রাজি হয়েছিল, পারমিশন দিয়েছিল। পারমিশন পাওয়ার পরে ছবিটা সে তুলে দিয়েছিল চিফ অফিসারের ওই ক্যামেরায়। আর পাঞ্জাবি তো আমরা যেহেতু চট্টগ্রাম থেকে সেল করে জানুয়ারিতে, সামনে রোজা ঈদ, আর নর্মালি আমরা যেহেতু সবাই মুসলমান, হ্যাঁ, আমরা ওখানে মসজিদ থাকে, নামাজ পড়ি, পাঞ্জাবি দুইটা সবাই থাকে। আচ্ছা আচ্ছা। প্লাস যেহেতু সামনে ঈদ, আমরা ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো না, ফ্যামিলিরা সবাই পাঞ্জাবি গিফট করে দিয়েছে, এবং কেউ কেউ কিনে আনছে। শিবে একেবারে আমাদের বাংলাদেশে যেভাবে পাজামা পাঞ্জাবি পরে নামাজ রাইট পড়ে, রাইট সেভাবেই নামাজ পড়েছে। রাইট। জলদস্যুরা আমাদেরকে বা পাঞ্জাবি হেলিকপ্টার থেকে নেভি দিছে, ইটস নট লাইক দ্যাট। একজন মেরিনার কয়টা পাঞ্জাবি নিয়ে যাচ্ছে, আর সামনে যদি ঈদ রেখে, পাঞ্জাবি অন্য কেউ সরবরাহ করেন এটা? না না, আমাদের পার্সোনাল পাঞ্জাবি। আচ্ছা আচ্ছা। এটা সবার নিজস্ব পাঞ্জাবি পরে আমরা ঈদের নামাজটা পড়েছি। তার আগে জলদস্যুরা সব তাদের পার্সোনাল মোবাইলগুলা কমান্ডার নিয়ে ফেলছে, কেননা ওরা সারাক্ষণ 24/7 আমাদের ইউটিউব, আমাদের সমস্ত চ্যানেল, ফেসবুক, সমস্ত জিনিস ওরা স্ক্রলিং করে, ওরা নজরদারি করতেছে। সরকার কি বলতে চাচ্ছে, ফ্যামিলি থেকে কী রিয়াকশন, কোম্পানি থেকে কী রিয়াকশন, মিডিয়ার কী রিয়াকশন, সমস্ত কিছু ওরা জলদস্যু যে ছিল আপনার ট্রান্সলেটর, ও সারাক্ষণ আমাদের বাংলাদেশি এই সমস্ত অবজারভেশন, ওদের সৌর লোক থাকে, সবাই অবজারভেশন করতেছে। ওরা জানে না হিডেন মোবাইল আছে, ওরা জানে না জাহাজে ইন্টারনেট চালু আছে, ওরা জানতো না। ওরা কি করছে, ওদের জলদস্যুদের যারা আছে সবার মোবাইল নিয়ে ফেলছে, কমান্ডার নিয়ে ওর ক্যাবিনে সব লক করে দিয়েছে। একটা মোবাইল নেই, একটা মোবাইল শুধু কমান্ডারের কাছে আর এই মিস্টার আহমেদের কাছে। তারপরেও এই ছবি ভাইরাল হলো কেমনে? আহমেদ বলছে এটা তো শুধু এই চিফ অফিসারের ক্যামেরায় ছিল এই ছবি। এইবার সব 23 জনকে ডাকলো ব্রিজে, ককপিটে, সবাই আমরা বন্দি, খুব উত্তেজিত, টান। ওই দিনই আমাদের খারাপ পরিস্থিতি ছিল পুরা ক্যাপটিভিটিতে। ওই দিনটা ছিল আমাদের জন্য মারাত্মক, কি হতে যাচ্ছে এই ছবি নিয়ে। তারপর ওরা মিটিং করলো যে চিফ অফিসারকে পানিশমেন্ট দিবে। ট্রান্সলেটর আমার ডাকে নিয়ে গেলো যে খুব খারাপ পরিস্থিতি, কমান্ডার বলছে তোমার চিফ অফিসারকে ওরা নিয়ে যাবে, ওরা পানিশমেন্ট দেবে, মেরে ফেলবে না, মানে মারবে, টর্চার করবে। পাইরেটসের যে ছিল, কমান্ডার ছিল, ওকে জড়াই ধরলাম বাইরে, আর কি জড়াই ধরছি। বললাম যে দেখো তুমিও মুসলমান, আমিও মুসলমান, ঈদ ফেস্টিভ্যালটা কেমন জানো, সেই এটা মানে তার ফ্যামিলিকে জানানোর জন্য যে আমরা ঈদ করেছি, সেজন্য, খারাপ উদ্দেশ্য না। ঈদ করার তোমরা সুযোগ দিয়েছো, ঈদের সময় সবাই ভালো আছি, এই জন্য তুমি মুসলমান, আমরা মুসলমান। অনেক কষ্ট করে রাজি করছে, তারে কমপ্লিট উপর আল্লাহ ছিল। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা এমভি আবদুল্লাহ জাহাজটি কিভাবে আমরা চিন্তায় হয়েছিল, ডাকাতের কবলে পড়েছিল, পাইরেসি হয়েছিল, এবং সেখান থেকে কীভাবে আমাদের নাবিকরা ফিরে এসেছে, সাহসিকতা দেখিয়েছে। আমরা একজন ক্যাপ্টেন রশিদের কাছ থেকে সব কিছু জানবার চেষ্টা করলাম, বুঝবার চেষ্টা করলাম। আমরা মনে করি যে শুধুমাত্র এই পাইরেসি নয়, একজন জাহাজে যে একজন নাবিক থাকেন, একজন ক্রু থাকেন, একজন ক্যাপ্টেন থাকেন, তাদেরকে প্রত্যেকটি দিনে একটা চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয়। জাহাজে যে কোনো সময় আগুন লাগতে পারে,
জাহাজের মধ্যে দেখা যাচ্ছে সমুদ্রের পরিবেশ খারাপ হতে পারে, ঝড় উঠতে পারে, সেখানে যে কেউ অসুস্থ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তার কিডনি প্রবলেম হতে পারে। সুতরাং ইটস এ ভেরি চ্যালেঞ্জিং, বাট আমি মনে করি এর মধ্যেও কিন্তু আমাদের যারা এই নাবিকরা কাজ করছেন, ক্যাপ্টেনরা কাজ করছেন, তারা কিন্তু আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে আমাদের যে কথা কেউ বলেন অনুষ্ঠান দেখলেন, আমাদের দ্বিতীয় পর্ব দেখলেন এমবি যে আবদুল্লাহ জাহাজটি উদ্ধারের বিষয় নিয়ে। আপনাদের সবাইকে আবার আমাদের আগামী অনুষ্ঠান, আগামী যে কথা কেউ বলেনি দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই আয়োজন এখানে শেষ করছি। আমি ক্যাপ্টেন রশিদ এবং অ্যানি ভাবি আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিক থেকে এটিএন বাংলার দর্শকদেরকে আপনাদের জীবনের পূর্ণাঙ্গ বিস্তারিত ইভেন পারিবারিক বিভিন্ন কথাগুলো আমাদেরকে জানাবার জন্য। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।